হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের টপিক হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, ডিসকাউন্টিং অফ বিল বাই দ্য ব্যাংক অ্যান্ড কোর্স অফ অ্যাকশন ফর ডিফল্ট। অর্থনীতি আদালত আইন 2003-এর আওতায় ব্যাংকের বিরুদ্ধে অর্থ আদায়ের মামলা করতে দেখি। এই ধরনের মামলা সৃষ্টি হয় যখন কোনো ব্যাংক ডিসকাউন্টিং করে দেয়, অর্থাৎ বেনিফিশিয়ারি ব্যাংক যখন তার গ্রাহককে ইস্যুইং ব্যাংক হতে টাকা প্রাপ্তির পূর্বেই কিছু টাকা কেটে রেখে বেনিফিশিয়ারিকে অর্থাৎ সেলারকে টাকা দিয়ে দেয় ইনস্ট্যান্ট, এবং পরবর্তীতে ইস্যুইং ব্যাংক হতে টাকা দাবি করে যখন টাকাটা পায় না, তখন এই ধরনের মামলার সৃষ্টি হয়। এবং এই ধরনের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জ একটি অন্যতম দলিল। এবং ইন কেস অফ ডিফল্ট কোনো পার্টি যদি টাকা না দেয়, তাহলে কোন কোর্টে মামলা হবে সেই বিষয় নিয়ে আমি আজকে টিউটোরিয়ালটা সাজিয়েছি। আসুন আমরা দেখি। বিল অফ এক্সচেঞ্জ ইজ এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। ইট ইজ অলসো এ রিটেন আনকন্ডিশনাল অর্ডার। আসুন আমরা দেখি কেন এটি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, কীভাবে নেগোশিয়েট হয় এবং কী কী থাকে। থ্রু এক্সাম্পল দেখি আমরা। বায়ার এবং সেলার পেলাম আমরা। সেলার বাকিতে পণ্য বিক্রয়ের জন্য সম্মত হয়েছে, অর্থাৎ তার 1 লাখ টাকার পণ্য 60 দিনের বাকিতে বায়ারকে বিক্রয় করবে। বায়ার 60 দিন পরে টাকাটা পরিশোধ করবে, এবং শর্ত হচ্ছে সেলার একটি বিল অফ এক্সচেঞ্জ ড্র করবে এবং সেখানে বায়ার সেটা অ্যাকসেপ্ট করবে। যখন বিল অফ এক্সচেঞ্জ ড্র করা হয়, যিনি ড্র করেন তাকে বলা হয় ড্রয়ার অফ দ্য বিল, এবং যিনি এটা অ্যাকসেপ্ট করবেন অর্থাৎ বায়ারকে বলা হয় তখন ড্রয়ি অফ দ্য বিল। বিল অফ এক্সচেঞ্জে 3টা বিষয় থাকবে। একটা হচ্ছে ব্যক্তি বিষয়, একটি হচ্ছে সময় বিষয়ে, এবং একটি মূল্য বিষয়ে। ব্যক্তি বিষয়ে অর্ডারটা হচ্ছে এই যে টাকাটা কাকে পরিশোধ করবে। এখানে টাকাটা হয় সেলারকে পরিশোধ করবে, অথবা তৃতীয় কোনো ব্যক্তিকে, সেলারের মনোনীত, অথবা সেটা ওপেন থাকবে যে এটা হোল্ড করবে তাকে। এবং একটি ফিক্সড অ্যামাউন্ট থাকবে, সেটা সুদসহ বা সুদ ব্যতীত হতে পারে। এবং একটি সময় বিষয়ে অপশন থাকবে, সেটা হচ্ছে হয়তো বা সেটা অন ডিমান্ড, যখনই ডিমান্ড করবে তখন পরিশোধ করতে হবে, অথবা একটি নির্দিষ্ট সময়ে বা সময়ের পরে সেটা দাবি করা যাবে, এই ধরনের শর্ত থাকতে পারে। তাহলে 3টা বিষয়: ব্যক্তি বিষয়ে, ব্যক্তির নাম বা সেলার হলে সেলার, তৃতীয় কোনো ব্যক্তি হলে সেই তৃতীয় কোনো ব্যক্তির নাম, অথবা ওপেন থাকলে ওপেন। এবং একটা ফিক্সড অ্যামাউন্ট থাকবে। এখানে আমি 1 লাখ দেখাচ্ছি, সেই 1 লাখ টাকার এখানে ফিক্স থাকবে। এবং সময় হচ্ছে যে অন ডিমান্ড, যখন দাবি করবে তখন, অথবা একটি নির্দিষ্ট সময়ে। এখানে আমি 60 দিন দেখাচ্ছি, 60 দিন পর। যখন বিল অফ এক্সচেঞ্জটা মেক করা হবে, ড্র করা হবে, তখন সেটা সেলারের কাছে পাঠিয়ে দেওয়া হবে ফর অ্যাকসেপ্টেন্স। কারণ অ্যাকসেপ্টেন্স না দেওয়া পর্যন্ত এই বিল অফ এক্সচেঞ্জ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হিসেবে ট্রিট করা যাবে না। তখন এই বিল অফ এক্সচেঞ্জের আওতায় কোনো মামলা বা কোনো দাবি কোনো কোর্টে করা যাবে না। এবং বিল অফ এক্সচেঞ্জ অ্যাকসেপ্ট করার পর সেটা সেলারকে পাঠিয়ে দেওয়া হবে। সেলার যখন সেটা পাবেন আফটার অ্যাকসেপ্টেন্স, তখন এই সেলারের হাতে 4টা অপশন। অপশন 1, সে মেয়াদ পূর্তি পর্যন্ত অপেক্ষা করবে, অর্থাৎ 60 দিন পর সে টাকাটা দাবি করবে। 60 দিন মেয়াদে যখন সেই টাকাটা দাবি করবে, তখন বায়ার সেই টাকাটা 1 লাখ টাকা সেলারকে দিয়ে দিবে। এটা হচ্ছে অপশন 1। অপশন 2 হচ্ছে সেলার এই বিলটা নেগোশিয়েট করে দিতে পারবে, অর্থাৎ তার দাবিটা সে হস্তান্তর করতে পারবে। এটা বারবার হস্তান্তরযোগ্য। বারবার বলতে এই যে সেলার মিস্টার এক্সকে দিল, এক্স ওয়াইকে, ওয়াই এ বিকে, বারবার সেটা হস্তান্তর করতে পারবে। তবে হস্তান্তর করার জন্য পূর্বশর্ত হচ্ছে এন্ডোর্স করতে হবে। এন্ডোর্স করবে কে? যিনি ড্রয়ার অফ দ্য বিলটা যিনি ড্র করেছেন। এখানে সেলার পেছনে বা সামনে সই করে দিবে, এটাকে বলা হয় এন্ডোর্স। এই এন্ডোর্সমেন্ট দুভাবে হতে পারে। একটা হচ্ছে স্পেসিফিক, অর্থাৎ কোনো একজন স্পেসিফিক কোনো ব্যক্তিকে, অথবা ওপেন, অর্থাৎ হোল্ডার ইন ডিউ কোর্স, যিনি এটা হোল্ড করবেন বিল অফ এক্সচেঞ্জ। তবে হোল্ডার ইন ডিউ কোর্সের ক্ষেত্রে যেটা বিষয় তার ডিফেক্টিভ টাইটেল থাকা যাবে না। ফর এক্সাম্পল, বিলটা হারিয়ে গেল, বিল অফ এক্সচেঞ্জটা হারিয়ে গেল, মিস্টার টি পেলেন। টি যদি এখন দাবি করে বায়ারের কাছে যে আমার কাছে বিল অফ এক্সচেঞ্জ আছে, আপনি আমাকে টাকা দিতে বাধ্য, তখন বায়ার টাকা দিতে আসলে বাধ্য নয়, কারণ তার টাইটেলটা ডিফেক্টিভ। আমি এখানে এক্সাম্পল দিয়ে দেখাই যে বিল অফ এক্সচেঞ্জটা অ্যাকসেপ্টেন্সের পর মিস্টার এক্স নামক ব্যক্তিকে সেলার সেটা নেগোশিয়েট করে দিচ্ছে, অর্থাৎ হস্তান্তর করে দিচ্ছে। এটা কখন হয়? যে সেলারের কাছ থেকে মিস্টার এক্সও টাকা পায়, তখন হয় যে ঠিক আছে, মিস্টার এক্সকে বললো যে 60 দিন পর আমি একটা টাকা পাবো, তুমি বিল অফ এক্সচেঞ্জ দিয়ে দিচ্ছি, তুমি বাইরে থেকে নিয়ে নিও। এভাবে এটা নেগোশিয়েট হয়ে যায়। এবং মিস্টার এক্স মেয়াদ পূর্তিতে বিল অফ এক্সচেঞ্জটা দাবি করবেন ড্রয় অফ দ্য বিলের কাছে, বায়ারের কাছে। বায়ার বিল অফ এক্সচেঞ্জটা পাওয়ার পর এই 1 লক্ষ টাকা মিস্টার এক্সকে দিয়ে দিবেন। এভাবেই অপশন 2টা সমাপ্ত হবে। অপশন 3 হচ্ছে ডিসকাউন্টিং, অর্থাৎ সেলার বিল অফ এক্সচেঞ্জ পাওয়ার পর এই
বিল অফ এক্সচেঞ্জটা, এই বিলটা সে ডিসকাউন্টিং করে ফেলতে পারে, অর্থাৎ এটাকে বিক্রয় বাট্টাও বলে থাকে। অর্থাৎ ডিসকাউন্টিং ব্যাংকের কাছে যাবে, বিলটা দিয়ে দিবে, ব্যাংক থেকে কিছু ছাড় দিয়ে সে অগ্রিম টাকা নিয়ে যাবে। অর্থাৎ এখানে বিষয়টি ছিল 60 দিন পর সেই টাকাটা পাবে বায়ার থেকে, কিন্তু সেলার এখানে ব্যাংকের মাধ্যমে ব্যাংক থেকে টাকাটা অগ্রিম নিয়ে যাচ্ছে, তবে পুরো টাকা সে পাবে না, যেহেতু এটাকে ডিসকাউন্টিং বলা হচ্ছে, মানে হ্রাস করবে কিছু। ফর এক্সাম্পল যেটা হয়ে থাকে, ডিসকাউন্টিং ব্যাংক অনেক সময় হয় কি, যে 60 দিন পরে যেহেতু পাবে টাকাটা, তখন 60 দিনের ইন্টারেস্ট কেটে রেখে বাকি টাকা সেলারকে দিয়ে দেয় ইনস্ট্যান্ট। অনেক সময় ফ্ল্যাট রেটও দেয় 10%, 15%। আমরা এক্সাম্পলে দেখি যে এখানে অ্যাপ্লিকেশন করা হচ্ছে একটা ডিসকাউন্টিংয়ের জন্য ডিসকাউন্টিং ব্যাংকে, যে কোনো একটা ব্যাংকে। ব্যাংক সেটা অ্যাকসেপ্ট করার পর তার বিল অফ এক্সচেঞ্জ, এখানে 1 লক্ষ টাকার যে বিল অফ এক্সচেঞ্জ দেখাচ্ছি, সেই বিল অফ এক্সচেঞ্জ সে ডিসকাউন্টিং ব্যাংকে দিয়ে দিবে, নেগোশিয়েট করে দিয়ে দিবে। এখন এই বিল অফ এক্সচেঞ্জের হোল্ডার হচ্ছে কে? হোল্ডার ইন রিকোর্স হচ্ছে ব্যাংক। ব্যাংক এটা বাইরের কাছে দাবি করতে পারবে। তার বিনিময়ে করছে কি, যে ডিসকাউন্টিং ব্যাংক 1 লাখ টাকার পরিবর্তে 90,000 টাকা ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে, অর্থাৎ 10%। তাহলে এখানে সেলার লাভ হলো 90,000 টাকা ইনস্ট্যান্ট পেয়ে গেল, 60 দিন অপেক্ষা করতে হলো না। কিন্তু ডিসকাউন্টিং ব্যাংক 60 দিন অপেক্ষা করার পর 1 লক্ষ টাকার যে বিল সেটা ড্র করবে, অর্থাৎ প্লেস করবে বায়ারের কাছে। বায়ার সেটা মেয়াদ দেখে ডিসকাউন্টিং ব্যাংকে 1 লক্ষ টাকা বরাবর দিয়ে দেবে। তার মানে ডিসকাউন্টিং ব্যাংক এখানে 10,000 টাকা লাভ করলো। এভাবে হয়ে যাচ্ছে ডিসকাউন্টিংয়ের বিষয়টা অপশন 3-তে। অপশন 4 হচ্ছে ডিসকাউন্টিং অন ক্রেডিট, অর্থাৎ ডিসকাউন্টিং ব্যাংক সেলারকে যেই ডিসকাউন্টিংটা করে দিবে সেটা হবে অ্যাজ এ ঋণ, অর্থাৎ অ্যাজ এ লোন। এটা কখন করে থাকে আসলে? বেসিক্যালি ব্যাংক শুধুমাত্র বিল অফ এক্সচেঞ্জের অনুবলে, বিল অফ এক্সচেঞ্জের আওতায় ডিসকাউন্টিং করে থাকে না, কারণ এটা রিস্ক থাকে। কারণ বিল অফ এক্সচেঞ্জ ইস্যু করে থাকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আদার দেন ব্যাংক, এবং ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই পেমেন্ট চুক্তিভঙ্গ করে পেমেন্ট করে থাকে না। কিন্তু সেক্ষেত্রে ব্যাংক কিন্তু আবার আইন ফলো করতে বাধ্য থাকে, কারণ তাদের ব্যবসায়িক গুডউইলের কারণে, বাংলাদেশ ব্যাংকের চাপে, এবং তারা ইউসিপিডিসি 600 যে রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো মানতে হয়, সেই জন্য ব্যাংক পেমেন্টটা মিস করে না সচরাচর। সেই জন্যই ব্যাংক যখন ডিসকাউন্টিং করতে চায় তখন একটু নিশ্চিত হতে যায় যেন পেমেন্টটা পায়, যেহেতু ডিসকাউন্টিং মানে টাকা পাওয়ার আগেই, তো ইস্যুইং ব্যাংক থেকে টাকা পাওয়ার আগেই, বা থেকে বায়ার থেকে বা ড্রই অফ বিল থেকে, ইম্পোর্টার থেকে টাকা পাওয়ার আগেই সেটা দিয়ে দেওয়া হচ্ছে, সেহেতু ব্যাংক নিশ্চিত হতে চায় যে টাকাটা পাবে। সেক্ষেত্রে আমাদের দেশে সচরাচর ব্যাংক ডিসকাউন্টিং করে থাকে তখনই যখন সেটা কোনো এলসির মাধ্যমে হয়ে আসে। তো এই ক্ষেত্রে আমি এই এক্সাম্পলটা দেখাবো। এখানে সেলার চাচ্ছে একটা ডিসকাউন্টিং, কিন্তু ব্যাংক বলছে না, আমি শুধুমাত্র বিল অফ এক্সচেঞ্জের আওতায় আমি ডিসকাউন্টিং করে দিব না। কারণ যদি ইম্পোর্টার পেমেন্টটা না করে তাহলে আমাকে কোর্ট বা আইনের আশ্রয় নিতে হবে। আমি এমন কোনো সিকিউর পেমেন্ট পদ্ধতি চাই যেখানে আমি পেমেন্ট পাবো নিশ্চিত। এই ক্ষেত্রে হচ্ছে ইস্যুইং ব্যাংক। অন্য ব্যাংক যদি এলসি ইস্যু করে তাহলে ইস্যুইং ব্যাংক সেই টাকাটা পরিশোধ করতে বাধ্য। বিষয়টা হচ্ছে এই জন্যই যে পেমেন্ট আন্ডার এলসি ইজ মোর সিকিউর দ্যান পেমেন্ট আন্ডার বিল অফ এক্সচেঞ্জ। যাক, আমরা এখন এক্সাম্পলে যাই। তো সেলার যেহেতু একটা ডিসকাউন্টিং চাচ্ছে অন ক্রেডিট, তাহলে ইম্পোর্টারকে একটা এলসি ইস্যু করতে হবে। তাহলে এলসি ইস্যু করতে চাইলে তাহলে ইম্পোর্টারকে একটা এলসি অ্যাপ্লিকেশন করতে হবে তার ব্যাংকে। আমি এটা লোকাল এলসি দেখাচ্ছি। ফরেন যদি হয়ে থাকে তাহলে সেটা অন্য দেশের সাথে হয়ে থাকবে, বেনিফিশিয়ারি ব্যাংক এটা ভিন্ন দেশ হবে। এটা আমি লোকাল দেখাচ্ছি, এবং যে ফ্যাসিলিটি দেখাচ্ছি সেটা হচ্ছে IDBP ফ্যাসিলিটি, অর্থাৎ ইনল্যান্ড ডকুমেন্টারি বিল পারচেস। ডিসকাউন্টিংটাকে বাংলায় বলা হয় বিক্রয় বাট্টা, অনেক ক্ষেত্রে ক্রয় বাট্টা বলে থাকে, যার অ্যাঙ্গেল থেকে যেটা পড়ে আর কি। তাহলে ইনল্যান্ড ডকুমেন্টারি বিল পারচেস। আর যদি সেটা কোনো বিদেশি ব্যাংকের সাথে হয়ে থাকে এলসিটা যদি কোনো ফরেন হয়ে থাকে তাহলে FDBP ফরেন ডকুমেন্টারি বিল পারচেস হবে। আমি এটা লোকাল দেখাচ্ছি আপনাদেরকে। আর অপরদিকে এদিকে যে সেলার তার ব্যাংকে ডিসকাউন্টের জন্য আবেদন করবে। ডিসকাউন্টিংয়ের জন্য আবেদন করার প্রেক্ষিতে যদি ডিসকাউন্টিংটা অ্যাপ্রুভ হয়, আর এদিকে তাহলে সেটা ডিসকাউন্টিং দিবে। আর অপরদিকে এই যে ইম্পোর্টার একটা এলসির জন্য আবেদন করেছে, সেটা এলসিটা অ্যাপ্রুভ হয়ে এসেছে, এবং সেটা হচ্ছে ডেফার্ড এলসি। ডেফার্ড মানে পরবর্তীতে দিবে, অর্থাৎ টাকাটা দিবে পরে, মাল আসার আরও অনেক পরে। অর্থাৎ আমি এখানে 60 দিন দেখাচ্ছি, তাহলে 60 দিন পরে আসলে টাকাটা দিবে, যেহেতু সেই এলসিটা হবে ডেফার্ড এলসি।
আর এদিকে যে বেনিফিশিয়ারি ব্যাংক যেহেতু আইডিবিআই ফ্যাসিলিটি মঞ্জুর করছে, তাহলে মঞ্জুর করলে একটা অ্যাপ্রুভাল হবে, অ্যাপ্রুভালটা সেলারের কাছে পাঠিয়ে দেওয়া হবে, সেলার সেটা অ্যাকসেপ্ট করার পরে আবার অ্যাপ্রুভালটা রেখে দিবে। আর এদিকে ইস্যুইং ব্যাংক যে ডেফার্ড এলসি প্রস্তুত করেছে সেটা ইস্যু করে দিবে কার বরাবরে, বেনিফিশিয়ারি ব্যাংকের বরাবর, অর্থাৎ অ্যাডভাইজিং ব্যাংকের বরাবর। অ্যাডভাইজিং ব্যাংক যথারীতি সেটা সেলারকে এক্সপোর্টারকে দিবে। সেলার যদি সেটা দেখে ঠিক আছে বলে মনে হয়, তাহলে সেটা বেনিফিশিয়ারি ব্যাংকে আবার পাঠিয়ে দিবে। এবং ইন দ্য মিন টাইম করবে কি, সেলার বিল অফ এক্সচেঞ্জ ড্র করবে। 1 লক্ষ টাকার মূল্যমানের যে বিল অফ এক্সচেঞ্জ সেটা ড্র করবে হচ্ছে কার কাছে, বায়ারের কাছে। বায়ার সেটা অ্যাপ্রুভ করে সেলারের কাছে পাঠিয়ে দিবে। এখন যেটা হবে সেটা হচ্ছে নেগোসিয়েশন। অর্থাৎ আমি তো এখন ডিসকাউন্টিং, অর্থাৎ বেনিফিশিয়ারি ব্যাংক ডিসকাউন্ট দিচ্ছে সেলারকে, তো সেলার সেটা করবে কি, বিল অফ এক্সচেঞ্জটা কার কাছে, বেনিফিশিয়ারি ব্যাংকের কাছে পাঠিয়ে দিবে। বেনিফিশিয়ারি ব্যাংক সেটা হোল্ড করে যে ডিসকাউন্টিং দিচ্ছে 10% দেখাচ্ছে আমাকে, 90,000 টাকা দিয়ে দিল ইনস্ট্যান্ট। কিন্তু বেনিফিশিয়ারি ব্যাংক টাকা, ইস্যুইং ব্যাংক থেকে টাকা পাবে আরও 60 দিন পর। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, এখন 60 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখন অ্যাডভাইজিং ব্যাংক অর্থাৎ বেনিফিশিয়ারি ব্যাংক টাকাটা ক্লেম করবে ইস্যুইং ব্যাংক থেকে। এখন বিল অফ এক্সচেঞ্জের আওতায় সেটা দাবি নাও করতে পারে, কারণ বেনিফিশিয়ারি ব্যাংকের কাছে এলসি আছে। সুতরাং এলসির ক্লেম করলেই চলবে। এখানে এলসির ক্লেম যদি করে তাহলে চলবে, বিল অফ এক্সচেঞ্জটা এখন মুখ্য ভূমিকা পালন করবে না। তবে বিল অফ এক্সচেঞ্জও শো করতে পারে বা প্রডিউস করতে পারে বা দাবি করতে পারে। আর ক্লেম সচরাচর সুইফট মেসেজের মাধ্যমে, ইমেলের মাধ্যমে করে থাকে, সুতরাং হার্ড কপি পাঠানোর প্রয়োজন হয় না এলসির ক্ষেত্রে। আদার দেন শিপিং ডকুমেন্ট অথবা বিএল, সেটা আবার হার্ড কপি পাঠাতে হয়, কিন্তু ক্লেমটা হার্ড কপি পাঠানোর দরকার নাই, সুইফট মেসেজ অথবা ইমেলের মাধ্যমে পাঠাতে পারে। তাহলে এখানে আমি দেখাচ্ছি সে মেয়াদপূর্তিতে 1 লক্ষ টাকার যে ক্লেম সেটা ইস্যুইং ব্যাংকে করলো। ইস্যুইং ব্যাংক এই ক্লেমটা ইম্পোর্টার কাছে করলো, ইম্পোর্টার 1 লাখ, এই যে 1 লক্ষ টাকা সেটা ইস্যুইং ব্যাংকে দিয়ে দিল, এবং ইস্যুইং ব্যাংক বেনিফিশিয়ারি ব্যাংকে 1 লক্ষ টাকা দিয়ে দিল। তার মানে বেনিফিটটা হলো কি, সেলারের বেনিফিট হলো 60 দিন পূর্বেই ডিসকাউন্টিং করে অল্প টাকা, কিছু টাকা বাদ দিয়ে, অর্থাৎ 10,000 টাকা বাদ দিয়ে সে 90,000 টাকা পেয়ে গেল। আর বেনিফিশিয়ারি ব্যাংক 60 দিন পরে 10,000 টাকা লাভ করলো। ইস্যুইং ব্যাংক লাভ করলো কি, যে এলসি যে অ্যাপ্লিকেশন করলো, অ্যাপ্লিকেশন প্রসেস ফি, তারপর যে এই মানি এক্সচেঞ্জ ফি, অর্থাৎ যে কমিশন পায়, যেহেতু ডলার পেমেন্ট হয়েছে, ডলারের কমিশন আর অন্যান্য খরচ তারা নিয়ে থাকে। তো এইভাবে হয়ে থাকে হচ্ছে আসলে অপশন 4 ডিসকাউন্টিং, যেটা থ্রো এলসি হয়ে থাকে। আসুন আমরা দেখি কোর্স অফ অ্যাকশন ইন কেস অফ ডিফল্ট অফ দ্য পার্টিস ইনভলভড ইন দ্য বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড ডিসকাউন্টিং। অর্থাৎ কোনো পক্ষ যদি টাকা না পায় তাহলে কোন কোর্টে যাবে এবং কিভাবে যাবে সেটা আমরা এখন জানব। বেসিক্যালি টাকাটা আসবে হচ্ছে ইম্পোর্টার বা বায়ার থেকে, কারণ পণ্যটা সেই নিয়েছে। কিন্তু ডিসকাউন্টিং এবং নেগোসিয়েশনের কারণে অনেকগুলো পক্ষ জড়িত হয়ে যায়। ফর এক্সাম্পল 1-এ দেখা যাচ্ছে সেলার স্বয়ং নেবে, 2-তে থার্ড পার্টি, 3-তে ডিসকাউন্টিং একটা সিঙ্গেল ব্যাংক, এবং 4-এ দুটো ব্যাংক জড়িত হয়ে আছে যেহেতু থ্রো এলসি। তাহলে আমরা এখন দেখব স্টেপ বাই স্টেপ অল দ্য অপশন, কে কীভাবে কোথায় মামলা করবে। প্রথমে আসি অপশন 1। অপশন 1-এর ক্ষেত্রে, অর্থাৎ সেলার যদি বিল অফ এক্সচেঞ্জের আওতায় টাকা দাবি করে বায়ার থেকে, সেই টাকা যদি না পায়, অর্থাৎ বায়ার যদি কর্ণপাত না করে বা রিফিউজ করে দেয়, তখন সেলার যেতে পারবে ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট টু ফাইল সামারি স্যুট আন্ডার অর্ডার 37 অফ সিপিসি, অথবা যেতে পারবে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট অথবা অ্যাসিস্ট্যান্ট জাজেস কোর্ট অ্যাকর্ডিং টু পিকুনিয়ারি জুরিসডিকশন টু ফাইল এ মানি স্যুট। এই দুইটা কোর্টের বিষয়টা হচ্ছে যে ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে যেটা সামারি ট্রায়ালে বলা হচ্ছে আন্ডার অর্ডার 37 অফ সিপিসি, সেটা হচ্ছে স্পিডি ট্রায়াল। অর্থাৎ কারো কাছে যদি বিল অফ এক্সচেঞ্জ, প্রমিজনারি নোট এবং হুন্ডি থাকে, অর্থাৎ এই 3টি দলিলের আওতায় যদি কারো দাবি থাকে, তাহলে সরাসরি ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে সামারি স্যুট করতে পারবে। এই সামারি স্যুটের বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিবাদীকে সমন দেওয়া হবে ঠিক, কিন্তু অ্যাজ অফ রাইট ডিফেন্ড করার সুযোগ নেই। যদি ডিফেন্ড করতে হয় তাহলে আদালতের পারমিশন নিতে হবে, অর্থাৎ লিভ নিতে হবে। আদালত যদি মনে করেন যথেষ্ট কারণ আছে কন্টেস্ট করতে দেওয়ার, তাহলে আদালত সেখানে দিতে পারে। আরেকটি বিষয় হচ্ছে এই কোর্টের ডিগ্রি চাইলে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট স্বয়ং সেটা পসপন করতে পারে, বাতিল করতে পারে, ইভেন জারি ক্ষেত্রে বাতিল করতে পারে।
কিন্তু অন দ্য আদার হ্যান্ড মানি স্যুটের বেলায় যদি কোর্ট একবার ডিগ্রি দিয়ে দেয় তখন সেই কোর্ট ফাংশাস অফিসিও হয়ে যায়, আর সেখানে এই ডিগ্রিটাকে রদ করার কোনো সুযোগ নেই আদার যদি কোনো না আদার অপশন স্টেপ নেওয়া হয়। তাহলে তাহলে এখানে সামারি ট্রায়াল স্যুট করতে পারে। আর সামারি ট্রায়াল স্যুটের ক্ষেত্রে এখানে কোর্ট বিবেচনা করবে যেই ডকুমেন্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, সেই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের বৈধতা সেগুলো বিবেচনা করে রায় দেওয়া হবে। আর যদি মানি স্যুট করা হয় তাহলে তার ট্রানজ্যাকশান আর তার যে ক্লেম সব কিছু প্রমাণ করে আসতে হবে। তাহলে দুটো অপশন খোলা, যদি অপশন 1-এর ক্ষেত্রে সেলার তার দাবি এস্টাবলিশ করতে চায় এবং সেই মামলাটা করতে হবে কার বিরুদ্ধে? অনলি দ্য বায়ার, কারণ বিল অফ এক্সচেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে অনলি বায়ার এবং ট্রানজ্যাকশন শুধু এই দুজনের ক্ষেত্রে। এবার আসি আমরা অপশন 2-তে। অপশন 2-এর ক্ষেত্রে দাবি, অর্থাৎ অপশন 2-তে ছিল থার্ড পার্টি মিস্টার এক্স। মিস্টার এক্স এই বিলটা পেয়েছিল সেলার থেকে। তো এই ক্ষেত্রে এই মিস্টার এক্স যদি বিল অফ এক্সচেঞ্জের আওতায় বায়ারের কাছে দাবি উত্থাপন করে যদি না পায়, তাহলে সেম অ্যাজ সেলার মতোই দুটো অপশন, হয় ডিসি জাজেস কোর্টে সামারি ট্রায়াল স্যুট করবে আন্ডার অর্ডার 37 অফ সিপিসি অন দ্য বেস অফ দ্য বিল অফ এক্সচেঞ্জ, অথবা মানি স্যুট করতে পারে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজেস কোর্ট অর অ্যাসিস্ট্যান্ট জাজেস কোর্ট অ্যাকর্ডিং টু পিকুনিয়ারি জুরিডিকশন। এবং করবে কার বিরুদ্ধে? এখানে ভিন্নতা হচ্ছে দুজনের বিরুদ্ধে করবে, অর্থাৎ সেলার এবং বায়ার, অর্থাৎ যিনি বিল অফ এক্সচেঞ্জ ড্র করেছেন এবং যিনি বিল অফ এক্সচেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন। তাহলে অপশন 2-এর ক্ষেত্রে মিস্টার এক অর্থাৎ থার্ড পার্টির এই রেমেডি আছে। এবার আমরা দেখব অপশন 3-তে কী আছে। অপশন 3-এর ক্ষেত্রে দাবি, অপশন 3-তে ছিল হচ্ছে ডিসকাউন্টিং ব্যাংক। ডিসকাউন্টিং ব্যাংক একই বিল অফ এক্সচেঞ্জটা পেয়েছে সেলার থেকে এবং হোল্ডার ইন ডি কোর্সে আছে, এবং ডিসকাউন্টিং ব্যাংক বায়ার থেকে বিল অফ এক্সচেঞ্জের আওতায় দাবি করে যদি টাকা না পায়, তাহলে ডিসকাউন্টিং ব্যাংক যাবে অর্থঋণ আদালতে। কারণ কি? ডিসকাউন্টিং ব্যাংক ছিল একটি ব্যাংক। ব্যাংক যদি তার অর্থ আদায় করতে হয়, সে যেই ধরনের লোন হোক না কেন, তাহলে অর্থঋণ আদালতেই করতে হবে। অ্যাকর্ডিং টু সেকশন 5 সাবক্লজ 1 অফ দি অর্থঋণ আদালত আইন 2003, ব্যাংকের দাবি করতে হলে, টাকা আদায়ের মামলা করতে হলে অর্থঋণ আদালতেই করতে হবে। এই অর্থঋণ আইন 2003 আসার পূর্বে ব্যাংক চাইলে ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে আন্ডার অর্ডার 37 অফ সিপিসি সামারি ট্রায়াল স্যুট করতে পারত, অথবা কমার্শিয়াল কোর্টে মামলা করতে পারত বা মানি স্যুট করতে পারত। কিন্তু যেহেতু অর্থঋণ আদালত আইনে এসে গেছে, এখানে এটা স্পেশাল ল, এখানে সেকশন 5 বলা হচ্ছে ব্যাংকের দাবি অর্থঋণ আদালতেই প্রতিষ্ঠা করতে হবে। আর অর্থঋণ আদালত আইন অবশ্য জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ইকুইভ্যালেন্ট। সো আর এই ক্ষেত্রে ডিসকাউন্টিং ব্যাংক মামলা করবে কার বিরুদ্ধে? এক্সপোর্টার এবং ইম্পোর্টার, অর্থাৎ যিনি বিলটা ড্র করেছেন এবং বিলটা অ্যাকসেপ্ট করেছেন তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করবে অপশন 3-এর ক্ষেত্রে। এবার আমরা দেখব অপশন 4-এ। অপশন 4-এর ক্ষেত্রে যখন বেনিফিশিয়ারি ব্যাংক অর্থাৎ অ্যাডভাইজিং ব্যাংক অর্থাৎ ক্রেডিটর ব্যাংক টাকা পাবে না। ক্রেডিটর ব্যাংক বলতে যে ব্যাংক ডিসকাউন্টিং করে দিয়েছিল তার গ্রাহক এক্সপোর্টারকে অর্থাৎ সেলারকে, সে যদি টাকাটা না পায়, এখন টাকাটা দাবি করবে কার থেকে? সে ইস্যুইং ব্যাংক থেকে দাবি করবে এলসির আওতায়। এখানে বিল অফ এক্সচেঞ্জ প্রডিউস করার প্রয়োজন নেই, আমি বলেছিলাম এলসির আওতায় দাবি করলেও চলবে। তো আমি এখানে অ্যানিমেশনে দেখাচ্ছি, এলসির আওতায় দাবি করার পর যদি ইস্যুইং ব্যাংক টাকা না দেয়, তাহলে এই অ্যাডভাইজিং ব্যাংক যাবে অর্থঋণ আদালত কোর্টে। সেম রুল অ্যাপ্লাই, যেহেতু এটা ব্যাংক, অর্থঋণ আদালত আইন অনুযায়ী তার দাবি অর্থঋণ আদালতেই করতে হবে। এখানে করবে কার বিরুদ্ধে? এটা হচ্ছে বিষয়, এখানে 3টা পক্ষকেই করতে হবে, অর্থাৎ সেলার, বায়ার এবং ইস্যুইং ব্যাংক। কারণ ইস্যুইং ব্যাংক দিয়েছে এলসি কার পক্ষে? সেলারের পক্ষে। আর ডিসকাউন্টিং দিয়েছে অ্যাজ এ ক্রেডিট সেলারকে, এবং সেই ক্রেডিটটা ছিল আইডিপিবি বলেছিলাম আমি, ইনল্যান্ড ডকুমেন্টারি বিল পারচেস। অর্থাৎ ডিসকাউন্টিং দিয়ে দিয়েছে ঠিক, যদি শর্ত ছিল এটা অ্যাজ এ লোন, যদি টাকাটা আদায় না হয় ইস্যুইং ব্যাংক থেকে, তাহলে সেলার এটা ফেরত দিবে। সেই হিসেবে তার সাথে লোন ট্রানজ্যাকশন হয়েছে, লোন কন্ট্রাক্ট হয়েছে, বিভিন্ন চার্জ ডকুমেন্ট সম্পাদন করেছে। আর এখানে ইস্যুইং ব্যাংক যেহেতু অ্যাসেটে ইস্যু করেছে সেলার বায়ারের পক্ষে, সেহেতু এখানে 3টা পক্ষই হচ্ছে নেসারি পার্টি। অপশন 4-এর ক্ষেত্রে কার বেলায়? অ্যাডভাইজিং অথবা বেনিফিশিয়ারি অথবা ক্রেডিটর ব্যাংকের বেলায় এই নিয়ম প্রযোজ্য। এবার আমরা দেখি অপশন 4, এটাও যখন ইস্যুইং ব্যাংক টাকা পাবে না।
অপশন 4 ইস্যুইং ব্যাংকের ক্ষেত্রে। ইস্যুইং ব্যাংক হচ্ছে সেই ব্যাংক যে ব্যাংক তার গ্রাহক বায়ারের পক্ষে বেনিফিশিয়ারি ব্যাংকের বরাবরে এলসি ইস্যু করেছিল এবং এলসির শর্ত মোতাবেক যেহেতু এটা ডেফার্ড এলসি ছিল 60 দিন মেয়াদের, 60 দিন যেদিন পূর্ণ হয়েছে সেদিন যেহেতু দাবি এসেছে বেনিফিশিয়ারি ব্যাংক থেকে, সুতরাং ইস্যুইং ব্যাংক টাকা পরিশোধে বাধ্য ছিল, বাধ্য করে দিয়েছে, কিন্তু বায়ার থেকে সেই টাকাটা পায়নি। তাহলে এই ক্ষেত্রে কী হবে, যেহেতু প্রি ফাইন্যান্স অ্যারেঞ্জমেন্ট ছিল না, অর্থাৎ আগে থেকে কোনো বায়ার কোনো লোন জন্য ফ্যাসিলিটি অ্যাভেল করেনি বা আগে থেকে ঋণের জন্য কোনো অ্যাপ্লিকেশন ছিল না, সেই ক্ষেত্রে এখানে ইস্যুইং ব্যাংক ফোর্স লোন করতে বাধ্য, অর্থাৎ টাকাটা পরিশোধ করে দিবে, একটা ফোর্স লোন সৃষ্টি করে এই বায়ারের কাছ থেকে টাকাটা দাবি করবে। এবং করবে কোন কোর্টে, আমি এখানে দেখাচ্ছি অ্যানিমেশনের মাধ্যমে বিল অফ এক্সচেঞ্জের আওতায় সেই টাকার দাবি করলো, টাকা পেলো না, মামলা করতে হবে অর্থনৈতিক আদালত আইন, সেম রুলস অ্যাপ্লাই, যেহেতু এটা একটা ব্যাংক, কারণ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তার অর্থের দাবি অর্থনৈতিক আদালতেই করতে হয় অ্যাকর্ডিং টু সেকশন 5 সাবক্লজ 1 অফ দি অর্থনৈতিক আদালত আইন 2003। কার বিরুদ্ধে করবে, এখানে করবে তার গ্রাহক বায়ারের বিরুদ্ধে, কারণ তার সাথে ট্রানজ্যাকশন হচ্ছে এলসির আওতায়, শুধুমাত্র এর সাথে তার দায়বদ্ধতা। ফলে এই ইস্যুইং ব্যাংক মামলা করবে বায়ারের বিরুদ্ধে অর্থনৈতিক আদালত আইনে। আমি যে টপিক নিয়ে আলোচনা করেছি সেই টপিকটা আর ভালো করে বোঝার জন্য আমি রিলেভেন্ট লগুলো এখানে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখে নেবেন, আর রিলেভেন্ট সেকশনগুলো পড়ে নিলে আপনাদের বিষয়টা আরও অনেক ক্লিয়ার হবে। হোপ ইউ এনজয়েড মাই ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং। আর প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি লাইক বাটনে ক্লিক দিবেন যাতে করে আমার আপ টু ডেট ভিডিও আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।